ওয়েলকাম অল। এটা আমাদের কমপ্লেক্স অ্যানালিসিসের ফার্স্ট ভিডিও। এখানে আমরা কনফর্মাল ম্যাপস ডিসকাস করব। তোমরা আগেই কনফর্মাল ম্যাপস কি জিনিস সেটা পড়ে এসেছো। আমি এখানে স্পেসিফিক্যালি যে জিনিসটা ডিসকাস করব সেটা হচ্ছে ফার্স্ট অফ অল কনফর্মাল ম্যাপিংস ফ্রম এইচ অনটু ডি, ইনফ্যাক্ট বাইজেক্টিভ কনফর্মাল ম্যাপিংস ফ্রম এইচ অনটু ডি, যেখানে এইচ হচ্ছে আমার আপার হাফ প্লেন আর ডি হচ্ছে আমার ইউনিট ডিস্ক। আর আমার কাছে যে থিওরেমটা রয়েছে, থিওরেম 6.13, এটা কি বলছে, এখানে অলরেডি একটা ম্যাপ দেওয়া আছে এফ জেড, যেটা কিনা এইচ থেকে ডি তে যখন আমি ম্যাপ করছি তখন ইট ইজ এ কনফর্মাল ম্যাপ। আর ইট হ্যাজ অ্যান ইনভার্স জিডব্লিউ, যেটা এমনিভাবে ডিফাইন করা হচ্ছে, সরি, ইট হ্যাজ টু বি জি, এখানে ভুল লেখা আছে, জি ফ্রম ডি টু এইচ। ঠিক আছে, এবার এটা কি করে প্রুভ হচ্ছে সেটা একটু আউটলাইনটা বলি। সবার প্রথম আমার দেওয়া আছে fz is equals to I minus z by I plus z। ঠিক আছে, বলছে যে this is a conformal map from upper half plane to d। ঠিক আছে, এবার সবথেকে প্রথম কথা, এখানে সবার আগেই লেখা আছে, দেখবে যে এটা একটা অ্যানালিটিক ম্যাপ, যেটা এইচ থেকে ডি অবধি ড্র করা হচ্ছে। কেন? কারণ কি, অন দ্য আপার হাফ প্লেনটা একটু ড্র করি, সরি, এটা হচ্ছে আমার আপার হাফ প্লেন, এই ওপর পোর্শনটা, এক্সক্লুডিং দ্য রিয়েল অ্যাক্সিস। অফকোর্স দিস ইজ মাই আপার হাফ প্লেন, আর ডি তো আমার ইউনিট ডিস্ক। সার্কেল অফ রেডিয়াস 1 অ্যান্ড সেন্টার 0, এটা হলো আমার ইউনিট ডিস্ক। এটা আপাতত আমি ছেড়ে দিচ্ছি। তো আমাকে বলছে যে এফ ইজ আ কনফর্মাল ম্যাপ ফ্রম এইচ টু ডি। সবার প্রথমেই লেখা আছে যে যে কোনো পয়েন্ট অন দ্য আপার হাফ প্লেনের মধ্যে যে কোনো পয়েন্টই আমি নিই না কেন, সেটা ডিস্টেন্স, এটা হচ্ছে, এটা যদি আই হয় তাহলে এটা কনজুগেট হচ্ছে মাইনাস আই, সেটা হচ্ছে এইখানটায়, দিস ইজ আই, দিস ইজ মাইনাস আই। তাহলে ডিস্টেন্স অফ দিস পয়েন্ট, এটা যদি আমি z ধরি, from I is of course greater than distance of z from minus I। ঠিক আছে, তো ডিস্টেন্স কিভাবে ডিফাইন্ড হয়, মডিউলাস z মাইনাস আই। আর এইটার ক্ষেত্রে ডিস্টেন্স কিভাবে ডিফাইন্ড, মডিউলাস z মাইনাস অফ মাইনাস আই which is plus I। ঠিক আছে, যেহেতু distance of this z from I is strictly less than distance of z from minus I, z minus I is strictly less than z plus I, তার মানে কি হচ্ছে, z minus I divided by z plus I is less than 1। তার মানে f is a map from h to d। d মানে কি, d এর প্রত্যেকটা পয়েন্টের মডিউলাস is less than 1। তো এখানে আমি দেখছি যে ইমেজগুলোর মডিউলাস ডিভাইডেড বাই মডিউলাস ইজ ইকুয়ালস টু হোল মডিউলাস। এই হোল মডিউলাসটা ইজ লেস দেন 1, তার মানে এই ইমেজটা ডি এর মধ্যেই যাচ্ছে। ঠিক আছে, আর অফকোর্স এটা অ্যানালিটিক হবে, কারণ কি, ওপরেরটা হচ্ছে দিস ইজ আ পলিনোমিয়াল, দিস ইজ আ পলিনোমিয়াল অ্যান্ড জেড ডাজ নট অ্যাটেন -1 ইন দ্য আপার হাফ প্লেন। তো তাই জন্য দিস ইজ অ্যান অ্যানালিটিক ফাংশন দ্যাট টেক্স এইচ টু ডি। অ্যান্ড অফকোর্স আমি এটাও চেক করতে পারবো যে f dashed z is not equals to 0 and hence it is a conformal map from h to d। ঠিক আছে, এরপর দেখাবো যে এটার একটা ইনভার্স আছে। ইনভার্স কি করে বার করছি, অনেকেরই এটা প্রশ্ন ছিল যে কোয়েশ্চেন কি করে আসবে, আমার এফ আর জি দেওয়া থাকবে কিনা, সেরকম সেরকম কিছু ডাউটস ছিল।
আমি সবার প্রথমেই বলে দিই যে এফ আর জি হয়তো নাও দেওয়া থাকতে পারে, হয়তো কোয়েশ্চেন এরকম আসতে পারে যে কনস্ট্রাক্ট আ ম্যাপ, a conformal map from H onto D, ঠিক আছে? এখানে কনফর্মাল ম্যাপ বলেছে, এমনি ভাবেও বলা যেত যে শো দ্যাট H and D আর কনফর্মালি ইকুইভ্যালেন্ট। কনফর্মালি ইকুইভ্যালেন্ট মানে কি, যে H থেকে D অবধি একটা কনফর্মাল ম্যাপ থাকবে যার একটা ইনভার্সও থাকবে, এন্ড দুটোই হচ্ছে কনফর্মাল আর কনফর্মালি ইকুইভ্যালেন্ট। তার জন্য আমাকে কি দেখাতে হবে, এই দুটোর ক্ষেত্রেই দিস ইজ কোয়েশ্চেন নাম্বার 1 যদি আমি ধরি, দিস ইজ কোয়েশ্চেন নাম্বার 2, এই দুটোর ক্ষেত্রেই আমি সবার ফার্স্টে এফ কে কনস্ট্রাক্ট করব, তারপর তার ইনভার্স বার করব। এবার এফ এখানে বইতে কনস্ট্রাক্ট করা আছে i মাইনাস জেড i প্লাস জেড, আমি এফ এমনি ভাবে কনস্ট্রাক্ট করতে পারতাম জেড মাইনাস আই জেড প্লাস আই, ব্যাপার একই। ইনফ্যাক্ট এখানে দেখবে যে it is based on the fact that the distance of z on the upper half plane is strictly less than the distance of z from minus I, ঠিক আছে? মানে z এর distance from I আর z এর distance from minus I, এই দুটোর মধ্যে comparison is this, ঠিক আছে? ইনফ্যাক্ট আমি যদি এখানে I আর minus I না নিয়ে এই imaginary axis এর ওপর যে কোনো পয়েন্ট নিই, say this is 5i আর ওটা কনজুগেট নি, এখানে ছোট হয়ে যাচ্ছে, ওটা কনজুগেট নি -5i, তাহলে সেটার ক্ষেত্রেও আমার একই এক্সপ্লেনেশন, একই ডিসকাশন, যে the distance of z of any point on the upper half plane which is z from 5i is strictly less than the distance of z from -5i. in fact f কে আমি এমনি ভাবে ডিফাইন করতেই পারি fz is equals to z minus 5i z plus 5i, ঠিক আছে? তো ইনফ্যাক্ট there are uncountably many ways in which f can be defined, ঠিক আছে? এখানে আমি ইমাজিনারি অ্যাক্সিস এর উপর 5 আর -5i নিয়েছি, আমি যে আপার হাফ প্লেনে যে কোনো একটা পয়েন্ট আলফা নিতে পারতাম, তার কনজুগেট এখানে আলফা ড্যাশড নিতে পারতাম, সরি আলফা বার নিতে পারতাম, সেটার ক্ষেত্রেও আমার এক্সপ্লেনেশনটা একই হতো, the distance of z from alpha is strictly less than the distance of z from alpha conjugate, ঠিক আছে? একইভাবে we can also define fz as z minus alpha by z minus of alpha conjugate, ঠিক আছে? in fact there are uncountably many functions f that satisfies these conditions, মানে এটা conformal হবে from h onto d আর it has an inverse g which is from d to h. এবার ইনভার্সে আসি, ইনভার্সটা কি করে ডিফাইন, কি করে পাচ্ছি, এক্স্যাক্টলি যেভাবে আমরা ইয়েটা পেয়ে থাকি, মানে রিয়েল অ্যানালিসিসের ক্ষেত্রে যেভাবে ইনভার্স পেয়ে থাকি, এক্স্যাক্টলি এখানেও তাই। fz আমি বইতে যেভাবে করা আছে সেটাই বলছি, fz is equals to w আমি ধরে নিচ্ছি, w is the image of z, আর fz is what, I minus z by I plus z is equals to w. তো এখান থেকে আমি পাচ্ছি কি iw plus zw and zw plus z is equals to iw minus w. z is equals to I w minus 1 by w plus 1. আশা করছি ক্যালকুলেশন ঠিকই আছে। ক্যালকুলেশন একটু ভুল আছে মনে হয়, আবার একটু নতুন করে করে নি। zw
plus z equals to I minus IW, ঠিক আছে? এবার z is equals to I 1 minus W by 1 plus W, ঠিক আছে? This is my if z is equals to W আর GW is equals to I 1 minus W by 1 plus W. এটা হলো আমার ইনভার্স ম্যাপ। এবার এটা আমাকে দেখাতে হবে যে this maps G is a mapping from D onto H, ঠিক আছে? আমি সিমিলারলি দেখাতে পারবো যে G is conformal, একইভাবে G dash W is not equals to 0, এটা দেখানোটা খুবই সোজা। তারপর আমি দেখাবো যে G maps D onto W। এবার G on D every point has modulus less than 1, এবার modulus W is less than 1 আর আমি ধরে নিচ্ছি যে W is U plus IV, ঠিক আছে? আমি দেখাবো যে it is mapped onto H। H মানে কি আপার হাফ প্লেন, তার মানে ওটার ইমাজিনারি পার্টটা শুড বি গ্রেটার দ্যান 0। তো ইমাজিনারি পার্ট বার করার আগে আমি এই GW টাকে একটু সিম্পলিফাই করে নিই, কারণ যদি বইতে যেভাবে করা আছে সেটাতে যদি কিছু সমস্যা থাকে তো ফার্স্টেই আমি এটাকে সিম্পলিফাই করে নিতে পারবো। 1 minus W এর জায়গায় U plus IV লিখে নিচ্ছি, U minus IV by 1 plus U plus IV। এটাকে আমরা যেভাবে করে থাকি 1 minus U minus IV 1 plus U minus IV ওপর নিচে ডিনোমিনেটর কনজুগেট দিয়ে ইনটু করে নিলাম, তাহলে নিচে পাচ্ছি this আর উপরটা সিম্পলিফাই করে আমি কি পাবো I minus IU plus V into 1 plus U minus IV whole square plus V square। এটা করে আমরা কি পাচ্ছি, ইমাজিনারি পার্টটাই লিখছি, রিয়েল পার্টটা আপাতত লিখছি না, রিয়েল পার্ট অফ GW এমনি লিখে রেখে দিলাম, প্লাস ইমাজিনারি পার্ট মানে হচ্ছে I into 1 minus U into 1 plus U, আরেকটা যেটা পাবো সেটা হচ্ছে V into minus IV, মানে হচ্ছে মাইনাস I বাইরে চলে যাচ্ছে V square, this is divided by 1 plus U whole square plus V square। তার মানে আমি এটা কি পাচ্ছি, imaginary part of GW is equals to 1 minus U square minus V square by 1 plus U whole square plus V square। এবার যেহেতু on inside D মানে inside the open disk D modulus of W is less than 1, এটা হওয়া মানে কি, যেহেতু W is equals to U plus IV, it means that U square plus V square is less than 1, which implies that 1 minus U square minus V square is greater than 0। তার মানে this imaginary part of GW is greater than 0, ঠিক আছে? এই পার্টটা আশা করছি বুঝতে কোনো অসুবিধা নেই। আর এর পরের পার্টে দেখিয়েছে যে G and F are inverse of each other, সেটা দেখানোটা খুব সোজা, আশা করছি সেখানে কোনো অসুবিধা নেই। এই পার্টটা আমি তাহলে ছেড়ে দিচ্ছি। তাহলে আমি এই পুরো থিওরেমটা কি করে প্রুফ করলাম, সবার আগে F আর G, এখানে F আর G দেওয়া আছে, নট নেসেসারিলি F আর G পরীক্ষার সময় দেওয়া থাকবে, পরীক্ষার সময় এরকম F দেওয়া থাকতেও পারে নাও দেওয়া থাকতে পারে, কিংবা এরকম ধরনের কোয়েশ্চেনও আসতে পারে, যেমনি ভাবে আমি এখানে 1 আর 2 লিখেছি, 1 2 এই দুটো ধরনের কোয়েশ্চেনও আসতে পারে। যাই আসুক এই একই ভাবে করবে, নট নেসেসারিলি যে বইতে যেরকম F আর G দেওয়া আছে ঠিক সেরকমই করতে হবে, নিজের মতনও কনস্ট্রাক্ট করতে পারো। আমি এখানে দেখালাম যে অনেক ধরনের ইনফ্যাক্ট আনকাউন্টেবল নাম্বার অফ এরকম F এক্সিস্ট করে which is conformal from H onto D, ঠিক আছে? তো এই পার্টটা আশা করছি ক্লিয়ার হয়েছে। আমি নেক্সট পার্টে যাচ্ছি। নেক্সট পার্ট ইজ
এক্সাম্পল 6.15 এ কি বলেছে, f একটা ফাংশন দেওয়া আছে 1 plus z by 1 minus z which is defined on the upper half disk. Upper half disk is এই সেটটা, এখানে ক্যাপিটাল z হয়ে গেছে, এটা স্মল z হবে, একটু চেঞ্জ করে নেবে। আর it maps the upper half disk conformally to the first quadrant, যেটা কিনা this, ঠিক আছে। এবার সেটা কিভাবে আসছে সেটা এখানে বলা আছে। আবারও বলছি যে এখানে ওই একই ভাবে যেমনি ভাবে আমি আগের অঙ্কটা করলাম, এখানে কি করছে, f দেওয়া আছে, fz is equals to 1 plus z 1 minus z, upper half disk মানে কি, this is my upper half disk, যেখানে modulus z is less than 1 and imaginary part of z is greater than 0, ঠিক আছে। এটাকে কনফর্মালি ম্যাপ করছে ফার্স্ট কোয়াড্রেন্টে, ফার্স্ট কোয়াড্রেন্ট মানে this, ঠিক আছে। ফার্স্ট কোয়াড্রেন্ট এক্সক্লুডিং দ্য বাউন্ডারিজ, মানে এই দুটো লাইন কিন্তু এক্সক্লুডেড। ফার্স্ট কোয়াড্রেন্ট, এটা যদি w প্লেন হয়, w equals to u plus iv, this is z plane where u is greater than 0, v is greater than 0. এই f ম্যাপটা এই z প্লেনকে বা সরি আপার হাফ ডিস্ককে এই ফার্স্ট কোয়াড্রেন্টে নিয়ে যাচ্ছে কনফর্মালি। সেটা কি করে দেখাচ্ছে, ওই একই ভাবে একই ধরনের, এখানে ফার্স্টে f দিয়ে দিয়েছে, আমি f টা লিখেছি এখানে 1 plus z 1 minus z, সবার আগে আমি f dashed z বার করব, দিয়ে দেখাবো যে that is not equals to 0 in the upper half plane, upper half disk। তারপর এখানে দেখিয়েছে যে f z মানে এই ইমেজ z টা ফার্স্টে এরকম ভাবে ডিফাইন করে নিয়েছে বা সিম্পলিফাই করে নিয়েছে, তারপর দেখিয়েছে যে এই পার্টটাও গ্রেটার দেন 0, এই পার্টটাও গ্রেটার দেন 0, ঠিক আছে। এই পার্টটা গ্রেটার দেন 0 কেন হচ্ছে, কারণ কি মডিউলাস z অন দ্য আপার হাফ ডিস্ক, মানে এই পার্টে মডিউলাস z is less than 1, তার মানে z যদি x plus iy হয় তাহলে x square plus y square is less than 1, ঠিক আছে। তার মানে 1 minus x square plus y square, this should be greater than 0, তার মানে রিয়েল পার্টটা greater than 0 হচ্ছে। আর আমি জানি যে imaginary part of z which is y is greater than 0, তো তাই জন্য this is greater than 0। এটা আমরা বলতে পারছি কারণ কি নিচের পার্টটা অফ কোর্স গ্রেটার দেন 0, কারণ কি this is the sum of two squares। তো ফাইনালি আমরা দেখছি যে রিয়েল পার্ট আর ইমাজিনারি পার্ট দুটোই গ্রেটার দেন 0 হচ্ছে, and hence it maps the upper half disk onto the first quadrant। এরপর মানে ইনভার্সটা কিভাবে বার করবো, একই ভাবে fz is equals to 1 plus z plus 1 minus z is equals to w, এখানে এই ইকুয়েশনটা z এর জন্য সলভ করব, দিয়ে আমরা এরকম ধরনের একটা ফাংশন পাবো। আবারও বলে দিচ্ছি, যদি আমাকে উল্টো ভাবে জিজ্ঞেস করে যে find a construct a conformal map from the first quadrant এর নাম আমি দিচ্ছি সে f, ঠিক আছে, আর আপার হাফ ডিস্ককে আমি d প্লাস বলছি, ঠিক আছে, from f to d প্লাস, ঠিক আছে। যদি এমনি ভাবে বলা থাকে তাহলে আমরা কি করে করব, দেখবে এইখানে শেষের দিকে g এর পরে এরকম ধরনের একটা এক্সপ্লেনেশন আছে, for all w in the first quadrant distance of w from -1 is strictly greater than distance of w from 1। একটু দেখি geometrically, আমি ফার্স্ট কোয়াড্রেন্টটাকে আবার ড্র করছি, this is my first quadrant, this is f, ঠিক আছে। এবার কি বলেছে, distance of any point on the first quadrant from 1 is strictly less than the distance of any point z from -1,
ঠিক আছে, এটার উপর বেস করে আচ্ছা এটা W হিসেবে ডিনোট করেছে, আমিও এখানে W হিসেবে ডিনোট করি যাতে কোনো সমস্যা না হয়, কনফিউশন না হয়। Distance of W from 1 is strictly less than distance of W from -1. In fact আমি এখানে 1 -1 না নিয়ে যে কোনো পয়েন্টসে একটা যদি 2 হয় তাহলে তার নেগেটিভ মানে রিয়েল পার্ট নেগেটিভ নিয়ে এটা -2 দিয়েও যদি করি তাহলে একইভাবে আমরা g কে এমনি হয় ডিফাইন করতে পারবো। GW is equals to Z minus 2 divided by Z plus 2, ঠিক আছে? তো এটার মডিউলাস যেহেতু ডিস্টেন্স অফ z from 2 is less than distance of z from -2, তো এটার মডিউলাস is less than 1। আর ওই একইভাবে আমরা দেখাতে পারবো যে imaginary part of z, imaginary part of g, imaginary part of g is greater than 0। এটা একবার চেক করে দেখবে imaginary partটা greater than 0 হচ্ছে কিনা, whether check whether, এটা আমি হোমওয়ার্ক রাখলাম, GW যেটা আমি এক্ষুনি ডিফাইন করলাম, সরি W minus 2, এটা W হবে, this is also W, W minus 2 by W plus 2, check whether this maps F onto D plus, এটা একবার চেক করে নেবে, ঠিক আছে? তাহলে এটা আশা করছি ক্লিয়ার হলো। আবারও বলছি যে f আর g নাই দেওয়া থাকতে পারে, আমরা মানে এমনি ভাবেও বলা থাকতে পারে যে construct a conformal map from the upper half disk to the first quadrant বা from the first quadrant to the upper half disk, যাই হোক সেই ক্ষেত্রে আমি এমনি ভাবে ফার্স্টে f বা g ডিফাইন করব, তার সেই হিসেবে ওই একই ভাবে যেমনি ভাবে আমরা ইনভার্স ম্যাপ বার করি ওই একই ভাবে তার ইনভার্স ম্যাপ বার করব। দিস ইজ দ্য রাইট ওয়ে অফ ডুইং দ্য সাম। তাহলে এই পার্টটা আশা করছি ক্লিয়ার হলো। তারপর আমি আসছি বাইলিনিয়ার ট্রান্সফরমেশনস। বাইলিনিয়ার ট্রান্সফরমেশনস এখানে ডিফাইন করা আছে ইজ আ ম্যাপিং অফ দ্য ফর্ম। বাইলিনিয়ার ট্রান্সফরমেশন বা লিনিয়ার ফ্র্যাকশনাল ট্রান্সফরমেশনও বলে। It is of the form az plus b by cz plus d. আমরা এতক্ষণ যে দুটো এক্সাম্পল দেখে এলাম, both of them were bilinear transformations. আর it is particularly যদি ad minus bc is not equals to 0 হয় তাহলে s কে Mobius transformation বলা হয়, ঠিক আছে? এবার একইভাবে তোমরা এটা দেখতে পারো যে s dashed z কিরকম আসছে, s dashed z অ্যাকচুয়ালি এরকম আসবে, একবার চেক করে নেবে, ad minus bc divided by cz plus d whole square, ঠিক আছে? s dashed z এরকম আসছে, আর this is not equals to 0 since ad minus bc is not equals to 0। তার মানে it is conformal in the plane c minus d by c, কারণ কি minus of d by c তে এই ডিনোমিনেটরটা 0 হয়ে যাচ্ছে and it tends to infinity as z tends to minus d by c, ঠিক আছে? তো তাই জন্য c থেকে যদি minus d by c বাদ দিয়ে দিই তো এই বাকি ফাংশন মানে বাকি রিজনে it is an analytic function। in fact এর পরের পেজেই আমরা দেখব যে এখানে দেখো এখানে বলা আছে যে s যদি একটা Mobius transformation হয়, s কে sz is equals to az plus b by cz plus d, যেখানে ad minus bc is not equals to 0, এরকম যদি একটা Mobius transformation হয় তাহলে তার ইনভার্স ম্যাপ আমরা অমনি ভাবেই বার করতে পারবো যেমনি ভাবে আমরা আগের দুটো এক্সাম্পলে করে এসেছি, এবং সেটার ইনভার্সের ক্ষেত্রে আমরা দেখছি যে s composed s inverse composed s is identity transformation, সেটা আমরা দেখতেই পারি, it is very trivial। তাহলে s inverse is an inverse of s and it is also a Mobius transformation।
S inverse আমি এখানে কিছু কিছু পয়েন্ট লিখছি S inverse is also a Mobius transformation কেন S inverse এর ক্ষেত্রে আমি ফার্স্টে কি দেখেছিলাম A আর D AD minus BC এটা not equal to 0 হতে হবে ঠিক আছে তাহলে এখানে আমি দেখছি যে সরি DA minus of plus BC মানে এটা কি আসছে DA minus BC which is of course AD minus BC is not equals to 0 তো S inverse is also a Mobius transformation তারপর তোমরা এটা চেক করতে পারো যে S and T যদি দুটো linear fractional transformations হয় ইনফ্যাক্ট Mobius transformation এর ক্ষেত্রেও যদি S and T are Mobius transformations আচ্ছা Mobius transformation না লিখে linear fractional transformation ই লিখি linear fractional transformations then S compose T is also so ঠিক আছে তার মানে S আর T দুটো linear fractional transformation হলে তার composition যেখানে compositionটা হচ্ছে function composition is also of linear fractional transformation আরেকটা জিনিস let SZ is equals to Z ঠিক আছে তাহলে this is also a linear fractional transformation in fact this is a Mobius transformation আচ্ছা এখানে linear fractional transformation বলা আছে তোমরা চেক করবে যে S আর T যদি Mobius transformation হয় তাহলে S compose T টাও Mobius transformation হচ্ছে ঠিক আছে তাহলে এখানে যা যা দেওয়া আছে সেখান থেকে আমরা বলতে পারি যে নাম্বার 1 যে S আর T যদি linear fractional transformation হয় তাহলে S minus T ও তাই হচ্ছে সরি S compose T ও তাই হচ্ছে তার মানে M যদি the set of sorry LT যদি the set of all linear fractional transformations হয় তার মানে this is closed under function composition আর এই যে SZ এটাকে SZ না লিখে আমি যদি IZ লিখি which would be more standard IZ is the identity map with respect to function composition ঠিক আছে আর প্রত্যেকটা ম্যাপিং এর ক্ষেত্রে S যদি একটা ম্যাপ হয় then S inverse sorry S যদি একটা linear fractional transformation হয় S inverse is also so তার মানে the set of all linear fractional transformation এখানে LT লিখি the set of all linear fractional transformations forms a group with respect to function composition ঠিক আছে এটা এমনি একটা ফ্যাক্ট বললাম যেহেতু এখানে এইসব প্রপার্টি স্যাটিসফাই করছে এরপর এখানে আরেকটা লাইন দেখবে এখানে বলেছে যে S can be defined on the extended complex plane C infinity আমরা যেমনি ভাবে extended real line define করেছিলাম ঠিক সেমনি ভাবে extended complex plane ও define করতে পারি just complex number এর সাথে the point at infinity জুড়ে দেব মাইন্ডেড যে এখানে আমরা এমনি পয়েন্ট এট ইনফিনিটি বলছি প্লাস ইনফিনিটি মাইনাস ইনফিনিটি কিছু বলছি না এমনি দ্য পয়েন্ট এট ইনফিনিটি আর ওই একই ভাবে যেমনি হয় এক্সটেন্ডেড রিয়েল লাইনের ক্ষেত্রে আমরা interaction of plus minus infinity with the other points of the real line define করেছিলাম একই ভাবে extended complex plane এর জন্য define করে থাকি কেউ কেউ যদি ইন্টারেস্টেড হয়ে থাকো তাহলে সেটা গুগলে দেখে নিতে পারো তো তো বলছে কি যে S can be defined on the extended complex plane আর S infinity is equals to A by C and S of minus D by C equals to infinity S of minus D by C is equals to infinity হয় সেটা আমরা S এর definition থেকেই clear আমরা বলেছিলাম যে যদি Z equals to minus D by C হয় তার মানে S Z tends to infinity ঠিক আছে তো
s of minus d by c is equals to infinity, আর s of infinity equals to a by c কেন হচ্ছে সেটা আমি একটু লিখে নিই। s of infinity, আচ্ছা এটা এখানে লিখি, s of infinity is equals to, infinity কে আমরা এমনি ভাবে লিখতে পারি limit z tends to 0 1 by z, ঠিক আছে। এবার যেহেতু z টা লিমিট করছে 0 এর দিকে, তো by continuity of s at the point 0, by sequential criterion of continuity আমরা এই লিমিটটাকে বাইরে নিয়ে আসতে পারি, limit z tends to 0 s of 1 by z, ঠিক আছে। এটা আমরা কি করে করলাম আশা করছি বুঝতে পারলে। দিস ইজ ট্রু বাই সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়ন অফ কন্টিনিউইটি। আমরা লিমিট এবং ফাংশনের মানে এস এবং লিমিটটাকে এমনিভাবে ইন্টারচেঞ্জ করতে পারি। তো এবার ফাংশনটা লিখে নিই, এস অফ 1 বাই জেড কি আসছে, a ইন্টু 1 বাই জেড প্লাস বি বাই সি ইন্টু 1 বাই জেড প্লাস ডি। এটাকে যখন আমরা সিম্পলিফাই করব তখন আমরা দেখছি যে আমরা পাচ্ছি a বাই সি, ঠিক আছে। দিস ইজ মাই s ইনফিনিটি, তাহলে s অফ ইনফিনিটি ইজ ইকুয়ালস টু a বাই সি। অ্যাকচুয়ালি s ইনফিনিটিকে a বাই সি তে নিয়ে যাচ্ছে অ্যান্ড s মাইনাস d বাই সি is equals to infinity, তার মানে s can be thought of as a function from c infinity on to c infinity, যার কনভার্সও এক্সিস্ট করে। তো এটা হলো আমার এমনি জেনারেল একটা অবজারভেশন। তারপর দেখবে যে এখানে কিছু স্ট্যান্ডার্ড linear fractional, in fact Mobius transformations define করা আছে। this is known as translation, this is translation, এটা dilation where a is not equals to 0, this is rotation, আর this is inversion, ঠিক আছে। এগুলো হচ্ছে কিছু স্ট্যান্ডার্ড Mobius transformations। আর এর পরের থিওরেমই হচ্ছে যেরকমই Mobius transformation হোক না কেন, it is the composition of translation, dilation, rotations and inversions। এখানে দেখবে যে s1 s2 s3 s4 এখানে explicitly define করা আছে, আর s কে বলা হচ্ছে যে it is the composition of these four। এই s1 s2 s3 s4 টা একটু মনে রাখতে হবে, আমি তো বলবো মুখস্থ করে নিতে। তো দিস ইজ দ্য থিওরেম। আর এর পরেই আমাদের ফিক্সড পয়েন্টস দেখাচ্ছে। ফিক্সড পয়েন্টস কি জিনিস আমরা আগেও পড়ে এসেছি ফাংশনাল অ্যানালিসিসে, যে এনি ফাংশন, লেটস এখানে s এর ক্ষেত্রে az আমাদের ডিফাইন করা আছে az প্লাস b বাই cz প্লাস d। তো এটার ফিক্সড পয়েন্ট কি, সেই সব পয়েন্ট যেখানে az ইজ ইকুয়ালস টু z, ঠিক আছে। তার মানে কি, দিস ইজ az প্লাস b is equals to cz square plus dz. In other words, এই যে ইকুয়েশনটা, this is a quadratic equation, এটাকে যদি আমি একটু ভালো করে লিখি, plus d minus az minus b is equals to 0, তাহলে এটার এই ইকুয়েশনের কতগুলো রুট থাকতে পারে, has 2 roots। তার মানে যে কোনো Mobius transformation has at most, any Mobius transformation has at most has exactly 2 fixed points unless it is the identity transformation, কারণ কি identity transformation এর জন্য তো sz is identically equals to z, আর in that case s has uncountably many fixed points unless it is the identity transformation। এখান থেকে আমরা ডাইরেক্টলি কি বলতে পারি, any Mobius transformation that has 3 fixed points, যদি 2 এর বেশি হয়, মানে এরকম কোনো Mobius transformation পেয়ে যায় যার 2 এর বেশি fixed points আছে, then it is none other than the identity transformation। এটা একটু লিখে নি, then
it is the identity transformation. তারপর একটা খুব important property, transformation iz is equals to z. এরপর খুব একটা ইম্পর্টেন্ট প্রপার্টি আমি একটু ডিসকাস করে নিই অ্যাবাউট মুভিয়াস ট্রান্সফরমেশনস, যেটা বলা আছে কি দ্য মুভিয়াস ট্রান্সফরমেশন ইজ ইউনিকলি ডিটারমাইন্ড by its action on 3 points. Sorry, 3 points. কি করে সেটা এখানে করাই আছে। আমার এখানে একটা মুভিয়াস ট্রান্সফরমেশন সবার আগে let আমি ধরে নিচ্ছি a b c be 3 points in the extended complex plane, আর s1z হচ্ছে একটা মুভিয়াস ট্রান্সফরমেশন which is equals to alpha. S2 is another Mobius transformation which is S1b is equals to beta and S1c is equals to gamma. এটা হচ্ছে একটা Mobius transformation, আর আরেকটা Mobius transformation ধরে নিচ্ছি S2a is equals to alpha, একই ভাবে S2b is equals to beta, S2c is equals to gamma. কি দেখাচ্ছি, আমরা সবার প্রথমে ধরে নিয়েছি ABC হচ্ছে তিনটে পয়েন্ট in the extended complex plane. Of course they are distinct. আর দুটো Mobius transformation ধরে নিচ্ছি S1 আর S2 such that S1a is equals to alpha, মানে এই তিনটে প্রপার্টি স্যাটিসফাই করছে, আর S2 ও সিমিলারলি এই তিনটে প্রপার্টি স্যাটিসফাই করছে। আমাকে কি দেখাতে হবে, a Mobius transformation is uniquely determined by its action on 3 distinct points. It should be distinct, আমি এটা একটু স্পেসিফাই করে দিই, distinct points. তো এই স্টেটমেন্টটার মানে কি, যে এটা বলতে চাইছে যে এখানে S1 দিয়ে যেহেতু করেছি, S1 যদি একটা মুভিয়াস ট্রান্সফরমেশন হয় যেটা a b c কে তিনটে পয়েন্টে নিয়ে যায়, এবং S2 যদি আরেকটা মুভিয়াস ট্রান্সফরমেশন হয় যেটা a b c কে ওই সেম তিনটে পয়েন্টে নিয়ে যায়, তাহলে দে হ্যাভ টু বি ইকুয়াল। সেটা কি করে করছে এখানে খুব ইজিলি করে দেওয়া আছে, আমি তাও একবার লিখে নিই। S2 inverse compose S1 of A, সেটা কি S2 inverse composed S1 A, মানে সরি কম্পোজ না লিখে S1A কি আলফা, S2 inverse আলফা, আর S2 inverse আলফা কি জিনিস A। সিমিলারলি আমরা দেখাতে পারবো যে S2 inverse S2 B is equals to B and S2 inverse composed S2 C is equals to C. এবার আমরা জানি যে composition of two Mobius transformations, আমি যদিও এটা তোমাদেরকে দেখাতে বলেছিলাম, কিন্তু composition of any two Mobius transformations is a Mobius transformation, and inverse of any Mobius transformation is also a Mobius transformation. তার মানে S2 inverse composed S1, সরি এখানে S1 হবে, আমার লিখতে ভুল হয়েছে, S1, তার মানে S2 inverse composed S1 is a Mobius transformation having 3 fixed points. আর আমরা কি বলেছিলাম, যদি তিনটে ফিক্সড পয়েন্ট থাকে একটা মুভিয়াস ট্রান্সফরমেশনের, তো ইট হ্যাজ টু বি দ্য আইডেন্টিটি ট্রান্সফরমেশন, তার মানে S2 is identical equals to S1, ঠিক আছে। এবার এখান থেকেই এই ডিসকাশন থেকেই মোটিভেটেড হয়ে আমাদের ক্রস রেশিও ডেফিনিশনটা আসছে। ক্রস রেশিও ডেফিনিশনটা কি, ক্রস রেশিও এখানে তিনটে পয়েন্ট ধরে নিচ্ছে, Z2 Z3 Z4 হচ্ছে তিনটে পয়েন্ট, তাহলে আমরা জানি যে there exists a unique linear transformation, there exists a Z2 Z3
z4 হচ্ছে তিনটে ফিক্সড পয়েন্ট, আর আরো তিনটে পয়েন্ট ধরে নিচ্ছে which are 1 0 infinity। তাহলে আমরা জানি যে there exists a unique Mobius transformation that takes z2 to 1, z3 to 0 and z4 to infinity। তাহলে the cross ratio কি জিনিস? cross ratio of, এখানে চারটে পয়েন্ট বলেছে z1 z2 z3 z4। z1 হচ্ছে any other point distinct from distinct, নাও distinct হতে পারে, নাও distinct হতে পারে। z2 z3 z4 has to be distinct though। তাহলে z1 z2 z3 z4 is the cross ratio of মানে it is denoted by the cross ratio of z1 z2 z3 z4 is denoted like this, denoted by this, and it is কি জিনিস? it is the image of z1 under the unique Mobius transformation that takes z2 to 1, z3 to 0 and z4 to infinity। মানে ধরো এটা একটা s যদি একটা Mobius transformation হয়, সরি, s যদি একটা Mobius transformation হয় যেটা z2 কে 1 এ নিয়ে যায়, z3 কে 0 তে নিয়ে যায় আর z4 কে ইনফিনিটি তে নিয়ে যায়, আর z1 যদি যে কোনো পয়েন্ট হয় অফ এক্সটেন্ডেড রিয়েল লাইন, তাহলে এই ক্রস রেশিওটা হচ্ছে cross ratio of z1 z2 z3 z4 is equals to the image of z1 under this unique Mobius transformation। ঠিক আছে, আশা করছি এটা বোঝা গেছে। অ্যানালিটিক কন্টিনিউশনটা আমি বলছি না, তোমাদের যদি অসুবিধা হয় তাহলে আমাকে জানাবে, আমি তাহলে অ্যানালিটিক কন্টিনিউশনের জন্য আলাদা করে কিছু করব। তাহলে এই ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করছি এটা it will help you, so thank you।